মুসলমানদের প্রতি সারা বিশ্বে যে অবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, ইনক্লুডিং ইন্ডিয়া এন্ড মিডল ইস্ট এন্ড ইউরোপ এন্ড আমেরিকা, এটার যদি আমরা রুট কজ সেটা বাইর করতে না পারি, কেন মুসলমানদেরকে খারাপ দৃষ্টিতে দেখা হচ্ছে? কিন্তু জমি যে দখল করেছে, আগে করেছিল ক্রাইমিয়া, এরপরে করলো ডনবাসের বিরাট অংশ, এই অংশটা সে ছাড়ছে না, তাহলে এটা কেমন ধরনের কম্প্রোমাইজ? মোদী লিখেছেন, বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগের ফলে ৭১ সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। ভারত কিন্তু ভাবছিল যুদ্ধ করেই বাংলাদেশকে তাদের অংশ নেব। ধন্যবাদ জানাই আজকে শেখ মুজিবুর রহমানকে, সেটা তিনি মানে নেন নাই। এই যে অস্ট্রেলিয়া সিডনিতে যে হত্যাযজ্ঞতা ঘটলো, মানে প্রথমত যে কোনো নৃশংস হত্যাকাণ্ড নিন্দনীয়, আমাদেরকে নিন্দা জানাতে হবে। এটি আমি প্রথমেই বলে রাখছি, যেটি আমরা দেখলাম। এবং ব্রাউন ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ড ঘটলো, দুটি সেপারেট ইনসিডেন্ট। লেটস ফোকাস অন দ্য সিডনি ওয়ান। হ্যাঁ, যেটি আমরা দেখলাম যে বলা হচ্ছে সিডনির বিভিন্ন গভর্নমেন্ট থেকে যে এটি আইসিস তাদের আইডিওলজিতে উদ্বুদ্ধ হয়ে দুটি লোক এই কাজ করেছেন। আমরা যে দেখলাম যে লোকটি বাঁচাতে এসেছেন তিনিও মুসলমান ছিলেন। ওকে, সো প্রথমে ধরে নেওয়া হয়েছিল যে নাম শুনে আকরাম এন্ড সাজিদ মোস্ট লাইকলি পাকিস্তানি হতে পারেন, কিন্তু আজকে আমি জানতে পেরেছি যে উনি আসলে ইন্ডিয়ান সিটিজেন, কেম ফ্রম হায়দ্রাবাদ, তার ছেলে জন্ম হয়েছে অস্ট্রেলিয়াতে। ওকে, বাট নানদালেস আমার প্রশ্ন আপনার কাছে, এই যে ঘটনাগুলো দেখছি আমরা বিভিন্ন জায়গায় ঘটছে, এটি কি একটি বিচ্ছিন্ন ঘটনা, অ্যান্টিসেমিটিক আক্রমণ, নাকি আসলে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন পাওয়ার্স তারা রুট কজ যেটি আছে সেটি সমাধান না করাতে এরকম বিভিন্ন জিনিস? বাই দ্য ওয়ে, আই এম নট সাপোর্টিং এনি অফ দিস থিংস, আই অ্যাকচুয়ালি অ্যাম এগেইনস্ট ভায়োলেন্স। ওকে, আপনার কি মনে হয় যে রুট কজটি আসলে দেখা উচিত খুব দ্রুত, কারণ অন্য বিষয় আছে আমাদের? করিম চৌধুরী। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই রুট কজ যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি এই জাতীয় ভায়োলেন্স, প্রথমে আমি বলবো যে কোনো ভায়োলেন্স গ্রহণযোগ্য না, নিন্দনীয়, এবং ভায়োলেন্স থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। ভায়োলেন্স ক্যান নট অফার অর প্রোভাইড আস এনি কাইন্ড অফ সলিউশন। ভায়োলেন্স ইজ নট রিলেটেড টু এনি সলিউশন, সো উই কন্ডেম দ্যাট কাইন্ড অফ ভায়োলেন্স। সেকেন্ড বলবো যে আপনি ভালোই বলেছেন, রুট কজ যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমরা সলিউশন অফার করতে পারবো না। অ্যাজ এ সোশিওলজিস্ট, I know how to analyze the root cause and offer some solution. That's why I always dissect the issue. That way I can find the roots. So in this case, যদি আমরা root cause না find out না করে এবং সেই অনুযায়ী সলিউশন অফার না করি, তাহলে আমাদের এই ভায়োলেন্স চলতেই থাকবে। আমরা শুধুমাত্র ওই যে একটার পর একটা সলিউশন অফার করে যাব, কিন্তু আমরা রুট কজ, পার্মানেন্ট যে সলিউশন যেটা দরকার, সাস্টেইনেবল সলিউশনের দিকে যাচ্ছি। আমি মনে করি মুসলমানদের প্রতি সারা বিশ্বে যে অবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, ইনক্লুডিং ইন্ডিয়া এন্ড মিডল ইস্ট এন্ড ইউরোপ এন্ড আমেরিকা, এটার যদি আমরা রুট কজ সেটা বাইর করতে না পারি, কেন মুসলমানদেরকে খারাপ দৃষ্টিতে দেখা হচ্ছে? সেই সাথে আজকে মিডল ইস্টে যে ঘটনা, দুর্ভাগ্যজনক জেনোসাইড যেটা ঘটছে যুগের পর যুগ ধরে, এবং ওয়েস্টার্ন পাওয়ার সেটাকে যেভাবে লেজিটিমেসি দিয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের আর বিকল্প কোনো কিছু নাই, কেননা they cannot convince their legislators to stop funding into the genocide. That's why they are expressing their concern. So we have to go back, research and find out the root cause and solve there, so it will be a sustainable solution. অসংখ্য ধন্যবাদ। মোস্তফা স্যার, আপনার কাছে যাচ্ছি, সময় বেশি নেই, আমি একের পর এক প্রসঙ্গ আনছি, আমরা সংক্ষিপ্ত থাকার চেষ্টা করব। আজকে কিছুক্ষণ আগে আমি শুনলাম যে ট্রাম্প প্রশাসন বলেছেন যে ইউক্রেনের পিসের এগ্রিমেন্টের ব্যাপারে তারা 90% কাছাকাছি চলে এসেছেন, 90%। অনলি প্রবলেম ইজ ডানবাস। আপনি কি মনে করেন যে উই আর রিয়েলি ক্লোজ টু এ পিস এগ্রিমেন্ট? নো, 90%, এটা একটা মানে এই নাম্বারটা আমি মানে এর কোনো জাস্টিফিকেশন আমি দেখছি না। তার কারণ এই যুদ্ধের যে মেইন কারণটা ছিল যে ডনবাস এলাকাটা, যেটা ইউক্রেনের জমি, এবং যেটা আমাদের যে ক্রাইমিয়া, এই দুটো যদি কনসিড করতে হয়, তাহলে হোয়াট কাইন্ড অফ পিস এগ্রিমেন্ট ইজ দ্যাট? রাইট। হ্যাঁ, মানে এই খতটা তাহলে থেকে যাবে, কারণ যে ওইটাই তো আসল। ওটাকে বাদ দিয়ে আমি অন্য জিনিসগুলো মানে অন্য জিনিসগুলো আপনি লক্ষ্য করে যে ইউক্রেন কিন্তু রাজি হয়ে গেছে যে সে আর মেম্বারশিপ নিচ্ছেন না ন্যাটোতে। হ্যাঁ,
সেটাই তো রাশিয়ার বড় ছিল এবং যে জন্য সে আক্রমণ করেছে। জি কিন্তু জমি যে দখল করেছে, আগে করেছিল ক্রাইমিয়া, এরপরে করলো ডনবাসের বিরাট অংশ, এই অংশটা সে ছাড়ছে না, তাহলে এটা কেমন ধরনের কম্প্রোমাইজ? তাহলে এটা কি 90%? মোটেই না। কাজে আমার মনে হয় যে এই যে অপটিমিজম যেটা দেখাচ্ছে, সেটা আমি অতটা এটাকে মর্যাদা দিতে পারছি না। কিন্তু আমার মনে হয় যে এটা এই পিস ট্রিটিটা একটা অসম্পূর্ণ পিস ট্রিটি যদি হয়, মনে হচ্ছে। রাইট, আমরা দেখেছি অতীতে এই ধরনের পিস ট্রিটি হতে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে পিস ট্রিটি চাপিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে পরবর্তীতে এটি বিস্ফোরণ ঘটেছিল এবং সেটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে রূপান্তরিত হয়েছিল। সো অনেক বড় বিষয়, আরেকদিন হয়তো আলাপ করবো। আমি বাংলাদেশ প্রসঙ্গে আসবো। আজকে 16ই ডিসেম্বর, বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা আছেন, বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই আমাদের সকল শ্রদ্ধা থাকবে শহীদদের প্রতি, সকল শ্রদ্ধা থাকবে যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারা বিভিন্নভাবে অনেক কিছু পরিত্যাগ করে অনেক কিছুর মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। করিম চৌধুরী, যাচ্ছি আপনার কাছে। আমি আলোচনাটা করব একটু ভিন্ন আঙ্গিকে। আঙ্গিকটা হচ্ছে এরকম, আমরা সবসময় 16 ডিসেম্বরকে দেখি আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ চোখ থেকে। আমি একটু অবস্থার পরিবর্তন করব। আই উইল লুক ইনটু ইট জিওপলিটিক্স, সাউথ এশিয়া politics, economics, okay, and socio-political situation from দিক থেকে। ওকে, কাজেই 16 ডিসেম্বর সকালে, অর্থাৎ আজ সকালে, সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন মোদী, এমনকি পোস্টের কোথাও বাংলাদেশের নামই উল্লেখ নেননি ভারতের প্রধানমন্ত্রী মোদী, এবং বরং বলেছেন এটি ভারতের ঐতিহাসিক বিজয়। আই কোট অ্যান্ড আনকোট। মোদী লিখেছেন, বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগের ফলে 71 সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে, ভারতকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল। আনকোট। এ বিষয়ে আপনার মতামতটা আমি জানতে চাই। খুব সংক্ষিপ্ত থাকার চেষ্টা করবেন, আমি জানি বিষয়টি অনেক বড়। আচ্ছা, ধন্যবাদ। এটা সবাইকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। যে সমস্ত 68,000 বলুন, আর 30 লক্ষ বলুন, আর 2 লক্ষ বলুন, যেই নাম্বারেই বলুন না কেন, যারাই আত্মত্যাগ করেছে তাদের আত্মার প্রতি এই আজকের এই দিনে শ্রদ্ধা জানাচ্ছি। এবং যারা এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, পরোক্ষভাবে অংশ নিয়েছেন, তাদের সবাই জাতির বীর, জাতির যোদ্ধা, জাতির মুক্তিযোদ্ধা। সবাইকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই, তাদের মঙ্গল কামনা করি। আসেন মোদীর কথায়, মোদী যদি বলে থাকে এটা ভারতের বিজয়, সত্যিই বলেছে। সেই যুদ্ধটা ভারতীয় পাঠ্যপুস্তকগুলো যদি আপনি দেখুন, ভারতীয় পাঠ্যপুস্তকে 71 সালের সেই যুদ্ধকে আপনার ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হিসেবেই তারা বর্ণনা করেছে, এবং ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেয়া তাদের জন্য খুবই জরুরি ছিল, এবং তারা সফল হয়েছে, স্বাধীন হয়েছে, এবং তারাই সফলতার মূল দাবিদার। যুদ্ধের পরে ভারত কিন্তু বাংলাদেশ অঞ্চল থেকে যেতে চায়নি, সেই ইতিহাস আমি জানি। বলছেন সংক্ষিপ্ত করার জন্য শুধু বলবো, ভারত কিন্তু ভাবছিল যুদ্ধ করেই বাংলাদেশকে তাদের অংশ নেব। ধন্যবাদ জানাই আজকে শেখ মুজিবুর রহমানকে, সেটা তিনি মেনে নেন নাই। যদিও শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সুপ্রিম কোর্টে 17 বার এফিডেভিট দিয়েছে যে আমি পাকিস্তানের স্বাধীনতা চাই না। 17 times he submitted written affidavit in Pakistan Supreme Court claiming that he did not want independence from Pakistan. এরপরে আপনার বুঝতে হবে ভারত কেন করেছিল। ভারত করেছিল শুধুমাত্র পাকিস্তান থেকে এই অঞ্চলকে বিচ্ছিন্ন করে এই অঞ্চলকে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অংশ হিসেবে সম্পৃক্ত করা। কিন্তু একমাত্র শেখ মুজিবের কারণে সেদিনকার যে মুক্তিযোদ্ধা যারা ছিল তারা সেদিন বিদ্রোহ করেছে, তাদের বিদ্রোহ প্রতিরোধের মুখে ভারত সেদিন বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল সেদিনকার পূর্ব পাকিস্তানের। ধন্যবাদ আপনাকে। এটি অনেক বড় ব্যাপার, আমি আপনাকে খুব সংক্ষিপ্ত সময় দিচ্ছি, আমি দুঃখিত। এবং আমি শুধু একটু যোগ করবো আপনার সাথে। মোদী সরকার বা ভারত এটি করে বাংলাদেশের মানুষকে ছোট করেছেন এবং বাংলাদেশের প্রাপ্য সম্মান থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন। এটি হলো আমার ওপিনিয়ন, অ্যান্ড আই স্ট্যান্ড বাই ইট। এটি করা, হ্যাঁ, ইউ এগ্রি উইথ ইউ। আমাদের সময় শেষ। আমি শেষ প্রশ্নটি মোস্তফা সরোয়ার আপনাকে করব। স্বাধীনতার 54 বছরে
বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এগিয়েছে বহু বাক সংঘাত ও প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। 71 সালে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম, সেই সংগ্রামের কেন্দ্র ছিল শোষণমুক্ত রাষ্ট্র, নাগরিক মর্যাদা, গণতান্ত্রিক শাসনের আকাঙ্ক্ষা। কিন্তু স্বাধীনতার পর সেই গণতান্ত্রিক অভিযাত্রা নির্বিঘ্ন থাকেনি, সেটি আমাদের সবার জানা। এমনকি স্বাধীনতার 54 বছর পেরিয়ে এসেছে, প্রথম প্রশ্ন থেকে যায় বাংলাদেশে সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন করতে পেরেছে। আপনি কি মনে করেন? এবং সামনে বড় ইলেকশন আছে যেটি আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে, আপনি কতখানি আশাবাদী? ইউ হ্যাভ এ মিনিট। এখানে আমার মানে মিক্সড রিয়াকশনস হবে। তার আগে আমি সমস্ত শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা মুক্তিযুদ্ধে ছিল সেই বীর মুক্তিযোদ্ধাকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। এই যে গণতান্ত্রিক উত্তরণের কথা বললেন, সেখানে এখনো কিন্তু আমাদের যথেষ্ট টানাপোড়েন রয়েছে। যে কোনো একটা গণতান্ত্রিক, যে আমরা যে দেশে আছি, আমরা গণতন্ত্রের এখানে দেখছি। আজকে দেখুন, আপনি সরকারের বিরুদ্ধে কথা বলছেন, আপনাকে তো কেউ ধরে নিয়ে যাচ্ছে না। এই যে জিনিসটা, এটা এখানে একটা অ্যাচিভ করা হয়েছে, এটা আমরা অর্জন করছি। কিন্তু বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখছি যে গণতান্ত্রিক ইনস্টিটিউশনের যে বিভিন্ন অর্গানগুলো, সেগুলো কিন্তু খুবই নড়বড়ে অবস্থা। এবং নির্বাচন, যেমন ধরেন গত 15 বছর ধরে নির্বাচনগুলোকে বিভিন্ন ঐক্যে ভণ্ডুল করে দেওয়া হয়েছে, ভুয়া করে দেওয়া হয়েছে। এর এর জন্যই যে একটা অসন্তোষ গ্রো করেছিল, সেই অসন্তোষের একটা মারাত্মক বহিঃপ্রকাশ হয়েছে। এবং যে জন্য যে ইনস্টিটিউশন গুলো ছিল, মানে যা অলমোস্ট ক্ষয়িষ্ণু, সেগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে। কাজে এ থেকে উত্তরণটা কঠিন ব্যাপার। এবং আমি আশা করব যে সমস্ত রাজনৈতিক দলগুলো সবাই একত্রে বসে তাদের অতীতের সংঘাত এগুলো ভুলে গিয়ে একজন আরেকজনকে দোষারোপ না করে, কারণ সবার কেউই ধোয়া তুলসী পাতা নয়, সবাই একত্র হয়ে এসে যদি একটা সলিউশন বের করে, তাহলে আমাদের একটা উত্তরণ হবে।